শিব, যে নামটি শুনলেই আমাদের মনের মধ্যে একটা ছবি ভেসে ওঠে। জটাজুটোধারী এক যোগী, ত্রিশূলধারী, কৈলাসবাসী, ধ্যানমগ্ন সেই মূর্তি, যাকে আমরা জল অর্পণ করে পুজো করি, যার মন্দিরের ঘণ্টার শব্দ বন্ধই হয় না। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই ছবির বাইরেও এক শিব আছে? যে শিব কোনো মূর্তি হিসাবে নেই, যে শিব এই পুরো ব্রহ্মাণ্ডের সিস্টেমের মধ্যে কোডেড হয়ে আছে। যে শিবকে আপনি ভগবান মানেন, সেই শিব এক বিজ্ঞান, এক শক্তি, যাকে হয়তো আপনি ভালো করে বোঝেননি। এই ভিডিও আপনার চোখ খুলে দেবে, আপনাকে সেই শিবের দর্শন করাবে যা আপনার কল্পনাতীত। আমি হলফ করে বলতে পারি, আপনি শিবকে আজ যতটা জানেন তার থেকেও 1000 গুণ বেশি জানতে পারবেন। শিব নিজেই একটা সায়েন্টিফিক প্রিন্সিপাল, যা আমাদের পূর্বপুরুষরা 1000 বছর আগে বেদে ডিকোড করে গিয়েছিলেন। আপনি কি জানেন যে শিবের মূর্তি বা শিবলিঙ্গ আপনি রোজ দেখেন, সেই শিব বেদে কোথাও নেই? সেখানে না আছে মহাদেব, না আছে ভোলেনাথ লেখা। সেখানে অন্য একটি নাম আছে, রুদ্র। প্রশ্ন উঠতে পারে, শিব আর রুদ্র কি আলাদা শক্তি? না, রুদ্রই শিব, কিন্তু পার্থক্য হলো মুডের। রুদ্র হলো সেই উগ্র ঊর্জার নাম, যা পাহাড় থেকে নেমে আসা নদীর মতো বয়, যা অনিয়ন্ত্রিত, আক্রমণাত্মক, বেহিসাবি। আর শিব হলো সেই নদী যখন সমতলে প্রবাহিত হয়, শান্ত, চুপচাপ। রুদ্র হলো সেই ঊর্জার ভার্সন, আর শিব হলো তার পরিবর্তিত চেতন। ঋগ্বেদে বলা আছে, হে রুদ্র, তুমি অগ্নি, তুমি বায়ু, তুমি জল। অর্থাৎ রুদ্র কোনো দেবতা নয়, একটা শক্তি, পাওয়ার। প্রকৃতির সব জিনিসের মধ্যে, বস্তুর মধ্যে প্রবাহিত সচেতন শক্তি। যখন কোনো শিশু দেখে পাখা ঘুরছে, আলো জ্বলছে, মোটর চলছে, কিন্তু বুঝতে পারে না এই সবের পিছনে কী আছে, কিভাবে এসব ঘটছে, কেউ যখন তাকে বুঝিয়ে বলে যে এসব হচ্ছে বিদ্যুতের মাধ্যমে, তখন সে বোঝে। রুদ্র হলো এই বিদ্যুৎ, সব জায়গায় আছে কিন্তু দেখা যায় না। আর শিব হলো সেই নাম, যা পরে এই ঊর্জাকে প্রজ্বলিত করে, যাতে সাধারণ মানুষ এই অদৃশ্য শক্তিকে কানেক্ট করতে পারে। সমাজ যেমন যেমনভাবে পরিবর্তিত হয়েছে, সেইভাবে ওই এনার্জিকে রিলেটেবল ক্যারেক্টারে পরিবর্তিত করেছে। সেখান থেকেই আসে পুরাণের শিব। বেদের রুদ্র শরীরহীন, অবয়বহীন, পরিবারহীন, আর পুরাণের শিবের ঘর কৈলাস, স্ত্রী পার্বতী, গণেশ কার্তিক তাঁর পুত্র, নন্দী তার বাহন, তার ডমরু আছে, ত্রিশূল আছে। এখন প্রশ্ন উঠতে পারে, আমাদের ঋষিরা তাহলে কাহিনী গড়েছেন? না, বলা ভালো, ওই বিজ্ঞানকে সর্বজনবোধ্য ভাষায় রূপান্তরিত করেছেন বা বুঝিয়ে বলেছেন। দেখুন, অর্ধনারীশ্বর, এটি শুধু একটা বিচিত্র ছবি নয়। এটা বোঝায় যে সৃষ্টি তখনই হয় যখন দুটি বিপরীত শক্তি, পুরুষ স্ত্রী, সত্য করুণা, ডান মস্তিষ্ক বাম মস্তিষ্ক ভারসাম্যযুক্ত হয়। রুদ্র ও শিব আলাদা নয়, বরং বলা যায় একই সত্যের দুই চেহারা। এক, অনুভব করতে হবে, দুই, দেখতে হবে। যখন কেউ এই দুই শক্তিকে একসঙ্গে উপলব্ধি করতে পারে, তখনই বাস্তবিক শিবদর্শন সম্পূর্ণ হয়। আমাদের ঋষিরা অদেখা শক্তিকে প্রতীকে বদলে দিয়েছেন। একবার ভাবুন, মোবাইলের সফটওয়্যার আপনি দেখতে পান না, কিন্তু তার অ্যাপের আইকন দেখতে পান, আর তার মাধ্যমেই আপনি সব কিছু করতে পারেন। শিবের ত্রিশূল, ডমরু, বাসুকিনাগ এসব হলো আইকন, কিন্তু এর পিছনে লুকিয়ে আছে সারা বিশ্বের কন্ট্রোল প্যানেল। সবার আগে ত্রিশূল নিয়ে কথা বলবো। এই যে ত্রিশূলের 3টি ধারালো সূচিমুখ আছে, এগুলো আসলে 3টি ধারণা। বেদের ভাষায় এগুলি হলো প্রকৃতির 3টি গুণ। 1, সত্য, অর্থাৎ যা স্থির ও শান্ত। 2, রজ, যা বহমান আর পরিবর্তনশীল। 3, তম, অর্থাৎ যা জড়। শিবের হাতে ত্রিশূলের অর্থ হল সৃষ্টি, স্থিতি, লয়। এই 3-এর মালিক তিনি। বর্তমানে বিজ্ঞানও এই কথা বলে।
কোয়ান্টাম ফিজিক্সে কণা কখনো স্টেবল থাকে, কখনো উত্তেজিত হয়, কখনো পরিবর্তিত হয়, যেন জন্ম, জীবন, মৃত্যু অর্থাৎ সৃষ্টি, স্থিতি, লয়েরই অন্য রূপ। এই চক্রই হল ত্রিশূল। এবার আসব ডমরুর কথায়। শিব হাতে ডমরু নিয়ে বাজায়। এই শব্দকে আমাদের ঋষিরা বলেছেন ওম। বর্তমানে নাসাও স্বীকার করেছে ব্রহ্মাণ্ডের জন্মের পর থেকেই এক ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি বিরাজ করছে, যাকে শব্দতরঙ্গে পরিবর্তিত করে বিজ্ঞানীরা ওম শব্দটি পেয়েছেন। অর্থাৎ অনন্ত মহাশূন্যের শব্দ হল ওম, যাকে বর্তমান বিজ্ঞানের ভাষায় বলা যায় কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, যার উৎস শিবের হাতের ডমরু। 2023 সালে হার্ভার্ডের এক থিওরিটিক্যাল ফিজিক্সের গবেষণাপত্রে বলা হয়েছে ব্রহ্মাণ্ড আসলে এক স্পন্দন। এখন আমরা বাসুকির কথা বলবো, যা আসলে এক সাপ, যা শিবের গলায় জড়িয়ে থাকে। আমাদের শরীরে এক ঊর্জা আছে, যাকে যোগের ভাষায় কুণ্ডলিনী বলা হয়। এটি দেখতে সাপের মতো, যার সঙ্গে মিল আছে ডিএনএর গঠনে। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় ডাবল হেলিক্স। কুণ্ডলিনী আমাদের শরীরের বেস, যা জাগলে আমাদের চিন্তাভাবনা, আমাদের পারসেপশন সব কিছু বদলে যায়। 2019-এ নেচার নিউরোসায়েন্স জার্নালে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিল, যাতে বলা ছিল স্পাইনাল কর্ড ও ব্রেন স্টেমে কিছু অংশের কোঅ্যাক্টিভেশন করা যায়, যাকে বলা হয় অল্টার স্টেট অফ কনসাসনেস। অর্থাৎ পৃথিবীকে দেখার পদ্ধতিই বদলে যায়। আর এই কাজ যোগীরা সাধনার মাধ্যমে করে। তাদের কুণ্ডলিনী হল সেই ঊর্জা, যাকে বিজ্ঞানীরা ব্রেন ওয়েভ এবং পিনিয়াল স্টিমুলেশন থেকে অ্যাক্টিভেট করতে চায়। এবার আমরা আসব সুইজারল্যান্ডের জেনেভা শহরের কথায়, যেখানে আছে দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্স ল্যাবরেটরি সার্ন, যেখানে 27 কিলোমিটার লম্বা টানেল আছে মাটির নিচে। সেখানে আলোর কাছাকাছি গতিতে প্রোটন বা অন্যান্য কণাকে একে অপরের সঙ্গে ধাক্কা দেন তারা। এই সংঘর্ষে নতুন কণার জন্ম হয়, যেগুলো মহাবিশ্বের সূচনাকালের অবস্থা অর্থাৎ বিগ ব্যাংয়ের অবস্থা বোঝাতে সাহায্য করে। আর এই ল্যাবরেটরির গেটে আছে নটরাজের মূর্তি। একবার ভাবুন, সেটি কোনো মন্দির নয়, হিন্দু প্রধান দেশও নয়, তবু শিবের নটরাজ মূর্তি কেন? কারণ শিব কোনো ভগবান নয়, শিব হলো কসমিক রিয়েলিটির প্রতীক। ওই মূর্তির নিচে লেখা আছে, মডার্ন ফিজিসিস্টের কাছে শিবের নৃত্য সাব অ্যাটমিক পার্টিকেলের নৃত্য। অর্থাৎ দুনিয়ার শ্রেষ্ঠ বিজ্ঞানীরাও মেনে নিয়েছেন যে শিবের তাণ্ডব কোনো কল্পনা নয়, বরং ব্রহ্মাণ্ডের ফান্ডামেন্টাল সাইকেলের সায়েন্টিফিক ভিজুয়ালাইজেশন। নটরাজের এক হাতে আছে একটা ডমরু, যা সৃজনের প্রতীক। দ্বিতীয় হাতে আছে আগুন, যা বিনাশের চিহ্ন। নটরাজের এক পা হাওয়ায় ভেসে আছে, যা মোক্ষ, করুণা ও আশ্রয়ের প্রতীক। আর অন্য পা অপসমার নামক এক বামন দৈত্যের উপর স্থাপিত। পুরাণে এই অপসমার হল অজ্ঞতা ও অহংকারের প্রতীক। অর্থাৎ শিবের তাণ্ডব শুধু ব্রহ্মাণ্ডের সৃষ্টিই করেনি, আমাদের ভিতরের সবচেয়ে বড় রাক্ষস ইগো ও ভ্রমের নাশও করেছে। অনেকে বলেন এসব শুধু সিম্বলিক বা প্রতীক নির্ভর। তাহলে আসুন আমরা শরীরের ভিতরের স্তরগুলিও বুঝে নিই, যেখানে তাণ্ডব প্রত্যেক সেকেন্ডে চলেছে। প্রত্যেক সেকেন্ডে আমাদের শরীরের মধ্যে প্রায় 15 লাখ কোষ মারা যায়। কোনো অসুখের জন্য নয়, শরীরের জন্য এটা জরুরি। বিজ্ঞানীরা বলেন অটো অপটোসিস। পুরনো আর মরা কোষ যদি নষ্ট না হয়, শরীরে টক্সিন জমা হয়ে অসুখ শুরু হয়ে যায়। ক্যান্সার থেকে অটো ইমিউন ডিসঅর্ডার পর্যন্ত, যেখানে পুরনো কোষ মারা যায় সেখানে নতুন কোষ তৈরি হয়। এটি শরীরের রিনিউয়াল প্রসেস। এটি ধ্বংস নয়, এক বুদ্ধিমান পরিষ্কারকরণ। এটাই তো শিবের তাণ্ডব, যা শুধু ব্রহ্মাণ্ডে নয়, আমাদের শরীরেও প্রতি মুহূর্তে ঘটছে। অর্থাৎ তাণ্ডবের বিনাশের পরেই আসে নতুন সৃষ্টি। এরপরে আমরা আসব শিবের সবচেয়ে চর্চিত বিষয় তৃতীয় নয়নের ব্যাপারে। তৃতীয় নয়নের আসল রহস্য কী?
যখন শিব রেগে যান তখন তৃতীয় নেত্র খোলে বা সক্রিয় হয়। একবার দেবতারা খুব সংকটে পড়েছিলেন। তাদের তারকাসুর নামক এক রাক্ষসকে মারার জন্য শিবের পুত্রের দরকার পড়ে, কিন্তু শিব কৈলাসে সমাধিরত অবস্থায় ছিলেন। সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। তখন তারা কামদেবকে পাঠান। তিনি প্রেম ও ইচ্ছার দেবতা। তিনি শিবকে পুষ্পবাণ নিক্ষেপ করেন। তখন শিবের মনে দেবী পার্বতীর জন্য প্রেম জাগে। ঠিক ওই সময়ে শিবের সমাধি শেষ হয়, ধ্যান ভঙ্গ হয়। তখন প্রথমবার তাঁর তৃতীয় নেত্র খোলে এবং তৃতীয় নেত্রের ঊর্জার মাধ্যমে কামদেবকে ভস্ম করে দেন। একটু ভাবুন, শিব কাকে ভস্ম করেন? ইচ্ছাকে, মোহকে, কামকে, যারা তার মধ্যেকার শান্তিকে ভঙ্গ করেছে। তো সত্যি এটাই তৃতীয় নেত্র, বাইরের দুনিয়ার জন্য নয়, নিজের ভিতরের মোহ কামকে ধ্বংস করার জন্য খোলে। তৃতীয় নেত্র কোথায় থাকে? কপালের ঠিক মাঝখানে। ঠিক ওই জায়গাতে আমাদের মস্তিষ্কের সেন্টারে কি আছে? এক ছোট্ট রহস্যময় পিনিয়াল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে এক শক্তিশালী রস নিঃসৃত হয়, ডিএমটি, অর্থাৎ ডাইমিথাইল ট্রেপটামাইন। এটিকে বলা হয় স্পিরিট মলিকুল, কারণ এটি চেতনা, স্বপ্ন ও মৃত্যুনিকট অভিজ্ঞতার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। এখন বিজ্ঞান ও পুরাণকে একসঙ্গে দেখুন। মাইথোলজি বলে তৃতীয় নেত্র খুললে অহংকার, মোহ নষ্ট হয়ে যায়। এটি উচ্চতর চেতনা আনে। অন্যদিকে সায়েন্স বলে ডিএমটি অ্যাক্টিভেট হওয়ার পর আমি, আমার, আমিত্ব শোনানো ইগো শেষ হয়। অর্থাৎ আজ নিউরোসায়েন্টিস্টরা $1,000,000 মেশিনে যা ডিটেক্ট করছে, আমাদের ঋষিমুনিরা অনেক আগেই বলে গেছে। 2021 সালে জন হপকিন্স ইউনিভার্সিটির গবেষকরা গবেষণা করে পেয়েছেন ডিএমটি কিছু মানুষের টেম্পোরারি রিয়ালিটিকে রিবুট করে দিতে পারে। তাদেরকে এমন একটা দুনিয়াতে নিয়ে যেতে পারে যাতে সময়, শরীর বা ভাষা কিছুই উপস্থিত নেই, শুধু অনুভব। এটা তো ধ্যানের অবস্থা। আমাদের মুনিরা একে ট্রান্স বলেন না, বলেন শিবত্বের স্থিতি। আরও একটা প্রশ্ন হামেশাই শোনা যায়, শিবলিঙ্গ কি? যেটা আমরা সবাই দেখি, কালো রঙের গোলাকার স্তম্ভ, যার নিচে জনিক আধার আছে। মানুষ একে পুজোর প্রতীক বলে মানে, কিছু মানুষ একে আস্থার কেন্দ্র বলে মানে। কিন্তু যে কথা খুব বেশি শোনা যায় না, সেটা হলো শিবলিঙ্গ হলো ব্রহ্মাণ্ডের এক ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। বিজ্ঞান বলে ব্রহ্মাণ্ডের শুরুর সময় ছিল এমন এক বিন্দু যা সময়, স্থান বা পদার্থ কিছুই ছিল না। সেটা ছিল ভেরি ডেন্স এনার্জি উইথ জিরো ভলিউম, ইনফাইনাইট ডেনসিটি, অর্থাৎ শূন্য সময়ের অনন্ত। শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আবির্ভাবে বলা হয়ে থাকে তার শুরু বা শেষ কিছুই নেই, অর্থাৎ ইনফাইনাইট ভার্টিক্যাল কলাম। ব্রহ্মা আর বিষ্ণু এর শুরু ও শেষ খোঁজার চেষ্টা করেছিলেন, কিন্তু তার উপরে বা নিচে কোথাও পৌঁছতে পারেননি। অর্থাৎ এমন এনার্জি যার শুরুও নেই, শেষও নেই। চাইলে বিজ্ঞানের ভাষাতেও ব্যাখ্যা করা যায়, ব্ল্যাক হোল, ব্ল্যাঙ্ক এপক, জিরো পয়েন্ট ফেজ। চাইলে এগুলোকে শিবলিঙ্গের সঙ্গে কল্পনা করা যায়। আর এক অ্যাঙ্গেল থেকে ভাবুন, শিবকে বলা হয় শূন্য, মানে কিছুই নেই। কিন্তু বিজ্ঞান, কোয়ান্টাম ফিজিক্স বলছে ভ্যাকুয়াম ইজ নট এমটি, অর্থাৎ ভ্যাকুয়াম যাকে খালি লাগে সেখানেও জিরো পয়েন্ট এনার্জিতে ভরা থাকে, যেখানে ছোট ছোট কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে পুরো ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে। অর্থাৎ যেখানে কিছু নেই সেখান থেকেই সব কিছু সৃষ্টি হয়। আর এটাই হলো শিব। উপনিষদে বলেছে নেতি নেতি, অর্থাৎ এখানেও নেই, ওখানেও নেই। না আকার, না গুণ, না রূপ, না রং, কিছুই নেই। 2022 সালে MIT এর থিওরিটিক্যাল ফিজিসিস্ট ম্যাক্স টেগমার্ট লিখেছেন, রিয়ালিটি মাইট বি এ ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার দ্যাট অ্যাপিয়ার্স ফর নাথিং। অর্থাৎ যা কিছু নেই সেখান থেকেই ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার সৃষ্টি হয়। এটাই তো শিব, যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, বর্ণনা করা যায় না, যা অনির্বচনীয়, শুধু অনুভব করা যায়। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। হর হর মহাদেব।